আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। যেমন নোটিশ দিয়েছিলাম সেই অনুযায়ী আমি একটা গুরুত্বপূর্ণ খবর দেবো আপনাদের। এটাকে মোটেই হেসে উড়িয়ে দেবেন না, প্রথমেই আমি বলে দিলাম। বাংলাদেশের ওপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে। সেটা কবে হবে আমি জানি না, কিন্তু যে কোনো দিন হবে। হবে মোটামুটি আপনার 5টি জায়গায়। তার কারণ, ব্যাখ্যা, আমেরিকার ভূমিকা সব আমি বলবো আস্তে আস্তে। এই জায়গাগুলো হলো: 1 রংপুর, 2 হচ্ছে সিলেট এবং 3 হচ্ছে চট্টগ্রাম। এই যে সার্জিক্যাল স্ট্রাইকটা হবে, এই সার্জিক্যাল স্ট্রাইকটা কিন্তু সম্পূর্ণ প্রিসিশন স্ট্রাইক হবে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল। লস্করে তৈবার এবং আরও যে সমস্ত সংগঠনগুলো যাদের ওখানে ক্যাম্প ছিল, সন্ত্রাসবাদীদের ক্যাম্প ছিল, সেখানে যেরকমভাবে মারা হয়েছিল, এখানেও সে একইভাবে মারা হবে। এখন এই 3টে অঞ্চল কেন? এই রংপুরে আপনার 2টো টেরোরিস্ট ক্যাম্প হয়েছে, সিলেটে হচ্ছে আপনার 3টে, তাহলে 2টো আর 3টে 5টা, আর চট্টগ্রামে হচ্ছে 2টো, তাহলে 5 3 দিয়ে 5 আর দিয়ে 7। এই 7টি জায়গায় আপনার এয়ার স্ট্রাইক হবে, সার্জিক্যাল হবে। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ মানুষ, তার জন্য প্রিসিশন স্ট্রাইক যাকে বলে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে করা হয়েছিল, পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং সমস্ত সন্ত্রাসী মারা গিয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে। আপনাদের হয়তো মনে থাকতে পারে, কারণ এটা আমাদের গোয়েন্দা দপ্তরের কাছে পুরো খবর আছে, নীল নকশা পুরো রেডি আছে। আপনাদের হয়তো মনে থাকতে পারে যে ডিজিআইএসপিআর পাকিস্তানের, খুব সম্ভবত আসিম মালিক, খুব সম্ভবত তিনি বাংলাদেশ ভিজিট করে গেছিলেন এবং তিনি রংপুর, লালমনিরহাট, এদিকে সিলেট, চট্টগ্রাম 3টেই ঘুরেছেন এবং সেনাপ্রধান এবং অন্যান্যদের সঙ্গে তিনি দেখা করেছেন, দেখা করে কথাবার্তা বলেছেন। তারপর থেকেই ভারত তককে তককে আছে। এদেরকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তান ফ্রন্টিয়ার কোর্সের 17 ফ্রন্টিয়ার কোর্সের 116 জন সেনা। এদেরকে বলা হচ্ছে যে চট্টগ্রাম দখল করে নেওয়া হচ্ছে, রংপুর দখল করে নেওয়া হচ্ছে, তোমরা প্রতিরোধ করবে কি করে। অনেকটা আইএস মডেলে মানব বোমা কি করে বিস্ফোরণ করানো যায়, কি করে চোরাগোপ্তা আক্রমণ চালাতে হয়, স্নাইপার ডিলিং কি করে করতে হয়। আর স্নাইপার চালাতে গেলে আপনার দূরত্বের সঙ্গে হাওয়ার গতিবেগ এবং কিলোমিটার মাপতে হয় বা মিটার মাপতে হয়, সেইগুলো শেখানো হচ্ছে এবং শুটিংও করা হচ্ছে। আমি শুনেছি এই সমস্ত অঞ্চলে নাকি প্রচুর বন জঙ্গল এবং পাহাড়ি এলাকা রয়েছে, সাধারণ মানুষের সেখানে খুব একটা যাতায়াত নেই, ওই জন্যই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে। তো এই ক্যাম্প এখন সমস্ত ভর্তি চলছে। এক একটা ক্যাম্পে মোটামুটি আপনার
500 থেকে 550 ইয়ং ছেলেপিলে যাদের মাথায় জেহাদি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে আপনাদের যাকে ছেড়ে দেওয়া হলো, আমি নামটা ভুলে গেলাম, ফাঁসির আসামি ছিল, যাকে ছেড়ে দেওয়া হলো, তিনিই হচ্ছেন মাস্টার মাইন্ড, এবং তার সঙ্গেই এরা ISI এর সঙ্গে মূলত যোগাযোগটা হচ্ছে, এবং সেনাপ্রধান সর্বতোভাবে এতে সাহায্য করছে। আপনাদের মনে আছে ওয়েস্টিন হোটেলে CIA এর একজন এজেন্ট মারা যান। এখন CIA এর এজেন্ট মারা গেছেন, সেটা কি আমেরিকা জানতো না? জানতো, কিন্তু খবরটা তাড়াতাড়ি যদি, কারণ প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, কমিউনিকেশন যেন অফ না হয়। যখন একদিন কমিউনিকেশন অফ হয়ে গেল, তখনই বুঝে গেল যে তাকে ফেলে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গের লোকটি যেটি ছিলেন তাকে পাহারা দেওয়ার জন্য, সেই ঘটনার পর তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে সোজা আমেরিকার পথে চলে যান। এখনো CIA এর লোকজন কিন্তু ঢাকার বুকে রয়েছে। কোথায় রয়েছে না রয়েছে সে সমস্ত খবরও আমরা জানি। এই যে আপনারা দেখছেন যে সার্জিও গোর, তিনি গিয়ে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করছেন, এখানে এসে বারবার কথা বলছেন, আসলে পুরো খেলাটাই খেলছে ডিপ স্টেট। এখানে কিন্তু ট্রাম্পের কোনো হাত নেই। প্রেসিডেন্ট হলে কি হবে? আসল হচ্ছে গিয়ে ডিপ স্টেট। এই ডিপ স্টেটের মধ্যে কারা রয়েছে? যারা আর্মস লবি, টেক লবি, মেডিসিন লবি, তারপর আপনার বিভিন্ন ধরুন MI6 এর লোক, কারণ ব্রিটেনের রাজপরিবার চলে গেছে, কিন্তু রাজপরিবারের একটা শাসনতন্ত্র কিন্তু এই ব্রিটেনের ওপর রয়ে গেছে। রাজার অনুমতি ছাড়া যতই পার্লামেন্টে বিল পাস হোক, রাজার অনুমতি ছাড়া করতে পারে না। সে MI6 তাদেরও কিছু রাজপরিবারের লোক এর মধ্যে রয়েছে। আপনাদের এও মনে থাকতে পারে, ট্রাম্প যখন দ্বিতীয়বার ইলেকশনের সময় যখন বক্তৃতা দিচ্ছিলেন, তার কান ছুঁয়ে একটা গুলি বেরিয়ে গেছিল। 500 মিটার দূর থেকে তাকে গুলি করে তাকে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে আমাদের কথা শুনলে শুনবে, না হলে তোমার কিন্তু পরের গুলিটা কিন্তু তোমার কপালে লাগবে। এবং যে গুলি ছুঁড়েছিল তাকে মানে সে ধরা পড়ার পরও তাকে গুলি করে মেরে ফেলা হয়, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। অর্থাৎ কাজ হয়ে গেছে, মেরে ফেলে দাও। আমেরিকা যতই চাক, ডিপ স্টেট তারা যে পয়সাটা বাংলাদেশের ওপরে ইনভেস্ট করেছে, সেই পয়সাটা না তোলা পর্যন্ত ডিপ স্টেট কিন্তু এই অভিনয়টা করে যাচ্ছে। কারণ ফার্মাটেক, যতগুলো আমি বললাম, আর্মস লবি, তারপর আপনার যত কোম্পানিগুলো আপনার অস্ত্র কারখানার যত আছে, তাদের যে লবি, আসল তো তাদের যুদ্ধবিগ্রহ বাদিয়ে আর তাদের জমি, সেটাকে বাংলাদেশের উর্বর জমিটা ব্যবহার করে চায়না এবং ভারতবর্ষকে একটা অস্থির করে তোলা এবং যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। আসল হচ্ছে চায়নার সঙ্গে ভারতের যুদ্ধটা বাঁধিয়ে দাও কোনোভাবে, তাহলে অস্ত্র বিক্রির আর অভাব হবে না।
এই সমস্ত কিছু ঘটছে কিন্তু ডিপ স্টেটের অন্তরালে অঙ্গুলি হেলনে হচ্ছে, যেটা ট্রাম্পের হাতের মধ্যে নেই। ট্রাম্প হয়তো চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে, কিন্তু ডিপ স্টেট করতে দেবে না। এখনো সিআইএ এজেন্ট দেখবেন বাংলাদেশে ঘোরাফেরা করছে। তো আমি এই খবর প্রকাশ করার অর্থ সরে যেতে পারে, ওখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য কোথাও চলে যেতে পারে, কিন্তু আমাদের যে এজেন্সি আছে তারা প্রতি মুহূর্তে লক্ষ্য রাখছে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের ওপরে। যেখানেই সরাক সেখানেই ঢুকে মারতে পারবে। সুতরাং আপনারা যদি মনে করেন এই খবরটা কোনো উড়ো খবর, তাহলে পরে আপনারা কিন্তু বড় ভুল করবেন। এই কারণে আমি আজকে ওই নোটিশটা দিয়ে আমি বললাম যে এটা যেন বাংলাদেশবাসী কখনো না বোঝে, ভুল বোঝে যে তাদের বাংলাদেশকে ভারত আক্রমণ করেছে। আসলে তা নয়। পাকিস্তানকে কিন্তু আক্রমণ করা হয়নি। অপারেশন সিঁদুরে পাকিস্তানের যত জঙ্গি সংগঠনগুলো ছিল এবং পাকিস্তানের যত পরমাণু শক্তিধর যত সংরক্ষণ কেন্দ্র ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছিল। রানওয়ে থেকে আরম্ভ করে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল, প্লেনও নষ্ট করে দেওয়া হয়েছিল। এখানে হয়তো সেটা হবে না বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে যে এয়ার স্ট্রাইকটা হবে সেটা হচ্ছে এই 2টো, 3টে 5টা, 2টো 7টা। আপাতত এই 7টির ওপরে গভীরভাবে নজর রাখছে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স। ফলে আপনারা সাবধানে থাকবেন। যে কোনো দিন যে কোনো সময় এটা হতে পারে। এবার বুঝে নিন যে শেখ হাসিনাকে সাউথ ব্লকে কেন ডাকা হয়েছিল। তাকে ওয়ার রুমে নিয়ে গিয়ে সমস্ত ম্যাপ দেখিয়ে তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই 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 ঘটতে যাচ্ছে আপনার দেশে। আমি আর কথা বাড়াবো না। 1996 সালে আওয়ামী লীগ যখন শেখ হাসিনার নেতৃত্বে প্রথমবার সরকারে আসবে করছে এবং চলে এলো জুন মাসে, তখন বঙ্গবন্ধুর বেশ কয়েকজন খুনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। কেউ কেউ নির্বাচনের আগেই পালিয়ে যান এবং ধারণা করা হয় কেউ কেউ নির্বাচনের সাথে সাথেই দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। এদের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন মাজেদ, বরখাস্তকৃত, যিনি একেবারে সরাসরি 32 নম্বরে হত্যা মিশনে অংশ নিয়েছিলেন। ক্যাপ্টেন মাজেদকেও আর খুঁজে পাওয়া যায় নাই। বহু বছর পরে 2000 সালের দিকে হঠাৎ করে রাত 3টার সময় মিরপুরে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখা গেল একজন লোককে। জিজ্ঞাসাবাদ করা হলো এবং জিজ্ঞাসাবাদের পরে দেখা গেল আরে এইটাই তো সেই ক্যাপ্টেন মাজেদ। এপ্রিল মাসে গ্রেফতার করা হয় এবং মাত্র কয়েকদিন পরে যথাবিহিত নিয়ম মেনে, যেহেতু তার আগে মৃত্যুদণ্ড ছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো জিনিসটা খুব পরবর্তীতে জানা যায় যে ক্যাপ্টেন মাজেদ ভারতে ছিল, ক্যালকাটাতেই ছিল এবং সে সেখানে ছদ্মবেশে ছিল। এলাকায় তার একটা সুনাম ছিল, ভারতীয় হিসাবেই ছিল এবং সেখানে সে কাজকর্ম করে চলতো এবং সে ভালো জায়গায় ছিল। সে নাকি করোনার ভয়ে ভারত থেকে বাংলাদেশে এসে ঢুকেছিল এবং বেচারা রাত 3টার সময় গ্রেফতার হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়। এই ঘটনাটা মনে পড়লো কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন হত্যাকারীকে ধরা হয়েছে। আপনারা জানেন মুজাফর, মেজর মুজাফরকে ধরা হয়েছে, যে গত 45 বছর ধরে পালিয়েছিল। এবারও সেই একই ঘটনা শোনা গেল। এই মুজাফর সে পালিয়ে ভারতে ছিল এবং দীর্ঘদিন ধরে সে সেখানে ছিল। হঠাৎ করে সে নাকি ছদ্মবেশে বাংলাদেশে আসা যাওয়া করত এবং আসা যাওয়ার পর্যায়ে এবার ধরা পড়েছে কোথায়? বনানী ডিওএইচএস এ। যারা বনানী ডিওএইচএস এর কথাটা জানেন না তাদের, সেই দর্শকদের জন্য বলি, বনানী ডিওএইচএস এর ঢাকা ক্যান্টনমেন্টের একেবারেই একটি নিজস্ব এলাকা, একেবারেই তাদের সীমানার ভিতরে। ডিওএইচএস মানে হচ্ছে ডিফেন্স অফিসার্স হাউজিং স্কিম
বা হাউজিং সোসাইটি। সো এখানে ডিফেন্স অফিসাররা থাকেন, যারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আছেন, তাদেরকে এইসব জায়গায় প্লট দেওয়া হয়। এবং বনানী ডিওএইচএসটা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিওএইচএস যেখানে খুব সিনিয়র অফিসাররা, যারা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বা ওই সময়কার অফিসার ছিলেন, তাদেরকে এখানে প্লট দেওয়া হয়েছে যারা। এবং এই যে যিনি ধরা পড়লেন আমাদের মুজাফফর, এই মুজাফফরও কিন্তু তৎকালীন সময়কার একজন আর্মি অফিসার। খুব উদ্ভট এবং অবাক হওয়ার একটা বিষয়, একটা লোক ভারতে ছিল, সে ধরেন ছদ্মবেশে বাংলাদেশে আসা যাওয়া করে, সেটাও আমি মেনে নিলাম। কিন্তু যখন বিএনপি ক্ষমতায়, যখন তারেক রহমান প্রধানমন্ত্রী, ওই সময় তার শখ জাগবে বাংলাদেশে ঢোকার, এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তারপরে ধরেন সে ঢুকলো, মানে তার এখন খুব আবেগ আগ্রহ। বিএনপি কিন্তু হুট করে ক্ষমতায় চলে আসে নাই। 2024 সালের 5 আগস্টের পরবর্তীতে ধরে নেওয়া হয়েছিল যে দুইটা শক্তির একটা আসতে পারে, একটা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন জামাতের শক্তি আসতে পারে, আর যদি মাঝখানে একটা নেগোসিয়েশন হয় মাঝামাঝি কাহিনীর মাধ্যমে হয়তো বিএনপিকে ক্ষমতা পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হবে। সুতরাং যে কেউ জিয়াউর রহমানের হত্যার সাথে যদি জড়িত থাকে, কমন সেন্স বলে সে যদি বাংলাদেশে থাকতো, ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে টের পাওয়ার সাথে সাথে দেশ থেকে পালিয়ে যেত। এবং দেশ থেকে পালিয়ে যাওয়া, ভারতে যাওয়া বিশেষ করে, যে কোনো কঠিন কাজ নয়, সেটা তো আমরা জানি, কারণ শত শত লোক এই মুহূর্তে ভারতে আছেন যারা রাজনৈতিক কারণে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই মেজর সাহেব মুজাফফর, তিনি বোকার বোকা, সে শুধু বাংলাদেশে ছিল না, সে আরামেই ছিল। এবং সে সম্ভবত ভারত থেকে ছদ্মবেশে এসেছে কখন, যখন তারেক রহমান প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত ধরেন আইলো, আসার পরে কি হইতো? আসার পরে এই লোক তো মানে ক্যান্টনমেন্টের আশেপাশেই তো যাওয়ার কথা না, তাই না? সে থাকলে গিয়ে থাকবে অনেক দূরে, কেরানীগঞ্জে থাকবে, যেখানে ধরেন সেনাবাহিনীর লোকজন খুব একটা যায় না বা তাদের প্রয়োজন পড়ে না, ওইসব জায়গায় থাকবে, ছদ্মবেশে থাকবে। দেখা যাচ্ছে সে ক্যান্টনমেন্টের ভিতরেই লুকিয়ে ছিল, ডিওএইচএস এ ছিল, এবং যেখানে প্রতিটি ঘরে ঘরে একজন করে অ্যাটলিস্ট রিটায়ার্ড আর্মি অফিসার আছেন, যে কেউ তাকে চিনে ফেলতে পারে, সেখানে নাকি সে ছিল। এই হচ্ছে গল্প, এই হচ্ছে কাহিনী। এবং সেই খুনি মাজেদের মতোই এই খুনি মুজাফফর খুব উদ্ভটভাবে খুব সহজে ধরা পড়ে গেল। এই জিনিসটা কি দর্শক আপনাদের মাথায় একটু প্রশ্নের উদ্রেক করে না? মূল কাহিনী আমরা মানি আর না মানি, মাজেদকে ধরে ভারতীয়রা বাংলাদেশে পুশিন করে দিয়েছিল, যেটাকে যদি পুশিন বলেন, এবং এটা এক ধরনের আনঅফিসিয়াল নেগোসিয়েশন ছিল। আদারওয়াইজ মাজেদকে বাংলাদেশে মিরপুরে রাত 3টার সময় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখা যেত না। একইভাবে একেবারে ক্যান্টনমেন্টের ভিতরে কোর্ট মার্শালের রায় পাওয়া একজন মেজর কে পাওয়া যেত না রাতের বেলা বনানী ডিওএইচএসে। প্রশ্ন হচ্ছে, তাহলে ভারত হঠাৎ করে জিয়াউর রহমানের হত্যাকারীকে ধরে বাংলাদেশে দিল কেন? আমার একটা ধারণা হচ্ছে এর মূল কারণ হচ্ছে ভারত এখন বাংলাদেশের সাথে, বিশেষ করে বিএনপি সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের একটা প্রোঅ্যাক্টিভ চেষ্টা নিচ্ছে। এই চেষ্টা দুই ধরনের হয়, ধরুন বাণিজ্যিক বা অন্যান্য জায়গা থেকে যে চেষ্টাগুলো হয়ে থাকে, এর চেয়ে অনেক বেশি হয় যদি আপনি খুব পার্সোনাল লেভেলে একটা বিরাট ফেভার করেন এবং সেটা দিয়ে আপনি একটা সাইন দেন যে আপনি একটা, যে আমরা সম্পর্ক উন্নয়নে আমাদের সাইড থেকে আমরা ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনাল লেভেলের ফেভার। আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার কাছে তার পিতার হত্যাকারীকে, আমাদের কাছে যেরকম হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকারী বা জিয়াউর রহমান হত্যাকারী হচ্ছে একটা রাজনৈতিক জায়গা থেকে জিনিসটাকে দেখার, কিন্তু যার বাবা মারা গিয়েছেন তার কাছে বিষয়টা টু পার্সোনাল, এবং সেই লোক বা সেই মানুষটা তার বাবার হত্যাকারীদের যাতে বিচার হয় সেটার জন্য আন্তরিক চেষ্টা করবে। এবং কেউ যদি তাদেরকে ধরে গ্রেফতার করে হস্তান্তর করে, তাহলে অবশ্যই সেটা ব্যক্তিগতভাবে একটা কৃতজ্ঞতা বোধ আসে। আমার কাছে মনে হয়েছে ভারত এই সাইনটা দেওয়ার জন্যই মুজাফফরকে পাচার করে দিয়েছে। যদিও অফিসিয়ালি এটা হয়তো আমি বলতে পারবো না, আমি বলতে পারি আমার সন্দেহ হচ্ছে, কারণ আদারওয়াইজ খুব ডেফিনেটলি বলা এইভাবে মিডিয়ার সামনে ঠিক নয়। যাই হোক, তাহলে মুজাফফরকে কেন এখন বাংলাদেশে পাওয়া গেল? ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জায়গাটা কোথায় তৈরি হচ্ছে? আমার কাছে যেটা ধারণা, ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে এক ধরনের পর্দার আড়ালে কোনো এক ধরনের বোঝাপড়া হয়েছে। সেই বোঝাপড়ায় বাংলাদেশের সাথে ভারত মাত্র ভিসা উন্মুক্ত করেছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। আগামীতে অনেক ধরনের নেগোসিয়েশন আছে। নাম্বার 1 হচ্ছে গিয়ে
শেখ হাসিনা ফিরছেন, এটা মোটামুটি এখন এমন একটা পরিস্থিতি তাকে হয় ফিরতে হবে, মানে যে পরিমাণ আলোড়ন তৈরি করেছে তার ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে, হয় তাকে ফিরতে হবে, তার সকল নেতাকর্মী বা সিনিয়র নেতাকর্মীদেরকে নিয়ে ফিরতে হবে, অথবা তাকে রাজনৈতিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ এত আলোচনার পরে তার ফেরার একটা চেষ্টা না করার আর কোনো উপায় নেই। আমার ধারণা ভারত বাংলাদেশের সাথে বেশ কিছু জায়গায় একটা বোঝাপড়া হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে বাংলাদেশে, যেটা নিয়ে ভারতের সবসময় একটা কনসার্ন ছিল, এবং তারেক রহমান বা তৎকালীন বিএনপি সরকারের উপরে ভারতের একটা ক্ষোভ ছিল। 10 ট্রাক অস্ত্র যেটা ধরা পড়েছিল, যেটা খুব পরিষ্কার এটার সাথে তৎকালীন সরকারের অনেকেই জড়িত ছিলেন বলে ভারত বিশ্বাস করে, বা এইটা একেবারে সরকারের কোনো না কোনো লেভেলে যোগাযোগ ছাড়া যে এটা সম্ভব নয়, এটা মোটামুটি সকলেই জানেন। সো সেই 10 ট্রাক অস্ত্র বা সেই ধরনের অস্ত্র পাচার, 7 সিস্টারের জায়গাতে যাওয়ার ব্যাপারে ভারতের নিরাপত্তা একটা বিরাট ব্যাপার। উলফা একটা ইস্যু এখানের মধ্যে। অন্যান্য ভারতীয় জঙ্গি গোষ্ঠীর অনেকেই বাংলাদেশের থেকে অপারেট করে বলে ভারত বারবার অভিযোগ করে থাকে। এই জায়গাগুলোতে বিএনপি সরকার কোনো স্পেস দেবে না, এবং এটা যদি না দিয়ে থাকে তাহলে ভারতের সাথে বিএনপির রাজনৈতিক নেগোসিয়েশনের কোন একটা বড় সমস্যা হবে না, যদি না পরস্পরকে খোঁচাখুচিটা না করে। দ্বিতীয় যে জায়গাটা, শেখ হাসিনা আসার ঘোষণাটা, এটা শেখ হাসিনা যে ওয়ান ফাইন মর্নিং সকালে চা খেতে খেতে সিদ্ধান্ত নিয়েছেন সেটা নয়। আমার ধারণা শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন, এই জিনিসগুলো নিয়ে একটা নেগোসিয়েশন হয়েছে, এবং সেটা যদি হয়ে থাকে শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথে যারা ভাবছেন যে খুব বিশাল একটা কিছু হয়ে যাবে এবং শেখ হাসিনাকে পরের দিন ধরেই ফাঁসি দিয়ে দেওয়া যাবে, আমার মনে হয় তারা একটু আশাহত হবেন। এইখানে একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপটেই এই উন্নয়নের জায়গাটা মানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ভারত এবং বাংলাদেশের বিএনপি সরকারের মধ্যে যদি এক ধরনের বন্ধুত্বপূর্ণ না বলি, আমি বলি যদি সমঝোতাপূর্ণ সম্পর্ক হয়, সেটা দুই দেশের জন্য ক্ষতিকারক নয়, বরঞ্চ দুটো দেশের জন্যই ভালো। কারণ আমরা জানি ভারত এবং আমরা পরস্পরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। আমাদের ভারতের অনেক ব্যবসা বাণিজ্য, তারপরে তাদের যে চিকিৎসা ব্যবসা যেটা আছে, এই সবগুলো বাংলাদেশের লোকজনের উপর অনেকভাবে, কারণ আমরা অনেক বেশি সংখ্যক লোকজন ভারতে যাই। মাত্র ভিসাটা দিয়েছে, আপনারা দেখেছেন যে একেবারে লাইন ভিসা সেন্টারের সামনে থেকে পারলে গুলশান পর্যন্ত চলে আসছে, কয়েক হাজার, প্রায় লাখখানেক লোক অ্যাপ্লিকেশন নিয়ে ওইখানের মধ্যে হাজির ছিল। এই জায়গাটা এখন নিগোসিয়েটের ব্যাপার আছে। মাঝখানে যে উম্মাদ সরকার ছিল, ডক্টর ইউনূসের যে বৌদ্ধ উম্মাদ সরকার ছিল, এরা মানে একটা ক্রিকেট টিমকে পর্যন্ত ভারতে পাঠায় নাই, এবং ডেইলি সকালে উঠে বলতো চিকেন নেক কেটে ফেলবো, 7 সিস্টার খেয়ে ফেলবো। এই ছাগলের দলকে মানে আমরা সবসময় বলেছি, ভাই আওয়ামী লীগের লোকের যা চুক্তি আছে ভারতের ছিঁড়ে ফেলান, মানে আওয়ামী লীগ যা করছে এটা ফেসিবাদ, দোষর। একটা সিঙ্গেল চুক্তি দেখাতে পারে নাই যেটা আওয়ামী লীগ করে গিয়েছে, যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, যে এই দেখা একটা খারাপ চুক্তি পাইলাম ছিঁড়ে ফেলাই দিলাম। এটা করার হিম্মত হ্যাডম ছিল না। কিন্তু এই ছাগলের দল, তাদের যে অন্যান্য ছাগল এবং পাঠাদের অনুসারীরা আছে, এবং আপনারা জানেন ইউটিউবেও কিন্তু ভারত বিরোধী বক্তৃতা দিলে একটু ভালো ভিউ পাওয়া যায়, ডলার পাওয়া যায়, এদেরকে খুশি করার জন্য এই যন্ত্রণাটা করেছে। কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশের সাথে ভারতের প্রতিবেশিতা উঠিয়ে নিয়ে যাওয়া যায় না। বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক অনেক ধরনের সামঞ্জস্য আছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রত্যেকটা দেশের, এক দেশের সাথে আরেক দেশের, কারণ বাংলাদেশে একটা ওকাম করে এরা ভারতে চলে যেতে পারে, যেটা হয়েছে আমরা দেখেছি যে হাদি শাহমা এর হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়েছিল, সেখানে গ্রেপ্তার হয়েছে যদিও, এবং ভারতে একটা কুকাজ করে এবং সেখানে কোনো ধরনের সন্ত্রাস তৈরি করে বাংলাদেশে পালিয়ে আসার সম্ভাবনা আছে। পরস্পরের একটা ন্যূনতম বোঝাপড়া যদি না থাকে, দুটো দেশের জন্য একটা চ্যালেঞ্জ, এবং সেটা হয়তো আগামীতে একটু কমফোর্টেবল হবে, এবং এই কমফোর্টেবলের হবে এর একটা চিহ্ন হিসাবেই আমাদের মেজর মুজাফফর, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে হঠাৎ করে ঢাকা শহরে খুঁজে পাওয়া গেল। আগামীতে যদি এইভাবে আরো অনেক সন্ত্রাসী, আরো অনেক খুনিকে খুঁজে পাওয়া যায়, সেটা দুই দেশের জন্য কল্যাণকর হবে। দেখা যাক এই সম্পর্ক কতদিন ভালো থাকে। কারণ ওই যে আবার আছে না, কিছু প্রাণী আছে দড়ি ছেড়া দিলে গিয়া মুখ দিয়ে দেয়। আবার যদি 10 ট্রাক অস্ত্রের জায়গায় এখন 10 নৌকা অস্ত্র বা অন্য কিছু পাওয়া যায়, তাহলে এই সম্পর্ক খুব সহজে থাকবে না। কিন্তু যদি বিএনপি সরকারের সাথে ভারতের এক ধরনের নেগোসিয়েশন এবং বোঝাপড়া হয়, এবং সেটার মাধ্যমে যদি দুটো দেশে একটা কমফোর্টেবল পলিটিক্যাল জায়গায় যায়, তাহলে যারা উগ্র ভারত বিরোধিতা করা ডক্টর ইউনূস এবং তার জামাতি গোষ্ঠী, তার এনসিপি গোষ্ঠী, এনিওয়ে জামাত এনসিপি একই জিনিস, তাদের যে রাজনৈতিক বোলচাল সেটা একটু কমে যাবে। বাট ইউটিউবে ভারত বিরোধী বক্তৃতা দিয়ে ব্যবসা বাটি আরো ভালো হবে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা
এই সরকারের নেই, এবং বর্তমান যে সরকার, সে সরকার সেদিকে যাবেই না। এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তারা যে সফলতা অর্জন করেছিলেন, এটা 1000 বছর থাকতো, কিন্তু তাদের কর্মকাণ্ডে 1 বছর নেই। আমার তো মনে হয় না রাষ্ট্রসভার ফাঁসি দিলেও কম শাস্তি। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা সত্যিকারে মুক্তিযুদ্ধের বিরোধী একটি সুপরিকল্পিত আন্দোলনই ছিল, এতে অস্বীকার করা যায় না। এবং এই আন্দোলনটা মূলত মূলত আমেরিকা এর সঙ্গে ছিল, অধ্যাপক ইউনূস তো ছিলই, কিন্তু এই আন্দোলনটা মূলত জামাতি পরিচালনা করেছে একেবারে নিবিড় ভাবে। এবং মানুষ যদি আগে জানতে পারতো যে সঙ্গে জামাত জড়িত, তাহলে আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি যে কোনোভাবে এই আন্দোলন সফল হতো না। আমাদেরকে মিথ্যা বলে বঙ্গবন্ধুর মাথায় যারা পেশাব করেছে, তারপর তো আর আমি ভাবি না যে আমাদের কোনো সম্মান থাকার কোনো দরকার আছে। মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের মাথায় পেশাব করে। ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে একটা অভিযোগ ছিল বা এখনো আছে অনেকের দৃষ্টিকোণ থেকে। যদি সেটি থেকেই থাকে, যদি থেকে থাকতো, তাহলে কি আমরা সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে নতুন কোনো আধিপত্যবাদ কি গ্রহণ করছি? আমি সরাসরি যদি বলি, মার্কিন আধিপত্যবাদ, পাকিস্তানের এক ধরনের ঘনিষ্ঠতা, বা পাকিস্তানের সাথে আমাদের নতজানুতা, কিংবা চীনের প্রতি আকৃষ্ট হওয়া, আপনি কি মনে করছেন? আসলে আমরা স্বাধীনতার পর থেকেই ঠিকভাবে যেতে পারছি না। আমরা অন্যকে স্বীকার করতে চাচ্ছি না। ভারতীয় আধিপত্যবাদের যে কথাটা বলা হচ্ছে, আমি ভারতে নির্বাসনে ছিলাম প্রায় 15 বছর। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি ভারতে জি। প্রতিরোধের সময় ছিলাম। আমার কাছে কিন্তু ভারতীয় একজন নেতাকেও মনে হয়নি যে তারা বাংলাদেশের উপরে কর্তৃত্ব করে। এবং ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা ভাষা আন্দোলনের জন্য যে সংগ্রাম করেছি, এবং ভাষা আন্দোলনে আমাদের ভূমিকার জন্য পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারত আমাদেরকে দেবতার চোখে দেখত যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি। ভারত যে ধরনের দেশ, সেখানে সাম্প্রদায়িকতার খুব একটা জায়গা ভারতে নেই। হ্যাঁ, অনেকেই সাম্প্রদায়িক লোকজন আছেন, কিন্তু সমগ্র ভারত কখনো সাম্প্রদায়িক না। সেই জন্য ভারতের আধিপত্যবাদের কথাটা আমাদের দিক থেকে বলা অত যুক্তিযুক্ত না। বরঞ্চ আমরাই অনেকে নতজানু আচরণ করি ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে মর্যাদার, সমমর্যাদার, বন্ধুত্বের আচরণ করলে আমার মনে হয় ভারত এবং ভারতের প্রাণ, ভারতের জনগণ, তারা খুশি হবে, খুশি হবে। এখন নতুন করে যে চীনের সঙ্গে সম্পর্ক কথা উঠছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। চীন বর্তমানে একটি অত্যন্ত অগ্রসরকামী দেশ, কিন্তু যখনই পাকিস্তান নিয়ে কথা ওঠে তখন বুক চিরে যায়। পাকিস্তান যে অত্যাচার করছে, মা বোনের সম্মান যেভাবে ধ্বংস করেছে, সেই পাকিস্তানের সঙ্গে ঠিক আছে রাজনীতি চলে, কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব চলে না। তাহলে সাম্প্রতিক সময় বা বিশেষ করে ডক্টর ইউনূসের সরকারের সময় থেকে পাকিস্তানের সাথে আমাদের যে একটি অতি ঘনিষ্ঠতা, বা পাকিস্তান যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, পাকিস্তান হারিয়ে যাওয়া ভাই বলে সম্বোধন করলো বাংলাদেশকে 5 আগস্টের পর, 2024-এর 5 আগস্টের পর, এবং বিশেষ করে মার্কিন যে চুক্তি সম্পাদিত হয়েছে, তাতে মার্কিন বলয়ের মধ্যে আমরা যেভাবে ঢুকে পড়ছি, আপনি কি মনে করেন যে সবকিছু মিলিয়ে মুক্তিযুদ্ধের সময় যে রাশিয়া ভারত আমাদের সহযোগিতা করেছিল, তার উল্টো দিকে যে চিত্রটা ছিল, আমরা সেটি কি এখন গ্রহণ করছি? পাকিস্তান, চীন, তুরস্ক, আহ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের যে এক ধরনের প্রেম, প্রেম তো নয়, নতজনতা, আপনি কি মনে করছেন যে এর সাথে মুক্তিযুদ্ধ বিষয়টা লুকিয়ে রয়েছে? নিশ্চয়ই, নিশ্চয়ই
আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ সব সময় ন্যায় বিচার করেন। অধ্যাপক ইউনূস যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হতেন, তাহলে সারা বিশ্বে এবং বিশেষ করে আমার অধ্যাপক ইউনূসের প্রতি একটা ভুল ধারণা থেকে যেত। আজকে আমেরিকা বাংলাদেশের উপরে সেই মুক্তিযুদ্ধের সময় যতটা প্রভাব ফেলতে পারছে কখনো পারবে না। আমেরিকা আমেরিকা, এবং আমি তো আশা করব যে যাতে রাজনৈতিক ভাবে তারেক রহমান গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করেন, কোন জবরদস্তি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি যাতে ব্যর্থ না হন। যেমন বলতেই হয়, আপনিও জেলে ছিলেন, আমার বড় ভাই লতিফ সিদ্দিকী, আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আপনারা গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, সংবিধান রক্ষার জন্য কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনূসের আমলে আপনারা নির্যাতন সহ্য করেছেন। সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই দেশের মানুষের পক্ষ থেকে। এবং ওই মামলায় খুব সম্ভবত সেটা ছিল 28শে অক্টোবর বা নভেম্বর, 28 আগস্ট 2025। হ্যাঁ, জঘন্যতম বাংলাদেশে আমার মনে হয় এইরকম জঘন্যতম যারা সন্ত্রাস করেছে তাদের নয়, যারা সন্ত্রাসের দ্বারা সন্ত্রাসিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের নামে মোকদ্দমা করে তাদেরকে হ্যারাস করা হয়েছে। এমন উপমা বাংলাদেশে আপনি দ্বিতীয় কোনোটা পাবেন না। মুক্তিযোদ্ধারা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন এবং আহ আপনার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি অভিযোগ ঠিক না, মানে আমি এটি অভিযোগও বলবো না, এটি এক ধরনের নোংরামি কিনা আমি জানি না, যে যেই মব বাংলাদেশে ডক্টর ইউনূসের সময় থেকে শুরু হয়েছে, সেই মব নাকি আপনি শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধের পরপরই আপনি বিহারীদের হত্যা করেছেন, এমনকি এমন ন্যারেটিভও উচ্চারণ করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকে মেলাইন করার জন্য, যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই ফেব্রুয়ারি বা মার্চের 26-এর আগেই 1.5-2 লাখ বিহারি হত্যা করা হয়েছিল। আপনি এই জায়গা থেকে কি বলবেন? এগুলো নাকি মব ছিল এবং আপনি মবটি সৃষ্টি করেছিলেন। আসলে আসলে যারা 24-এর আন্দোলন করেছে তারা দেশের প্রতি তাদের কতটা আস্থা ছিল, দেশকে তারা কতটা চিনে, তাদের কার্যকলাপে আমি এটা বুঝতে পারি। অথচ তারা যে কাজটা করেছিলেন, শেখ হাসিনার সরকারের যে পতন ঘটিয়েছিলেন, এটা বাংলাদেশের সমগ্র মানুষের সমর্থনের কারণে এটা সম্ভব হয়েছিল। এটা যারা গুটি কয়েক নেতৃত্ব করেছেন তাদের জন্য না, আমিও সমর্থন করেছিলাম। কারণ শেখ হাসিনা মানুষকে সম্মান করতে ভুলে যাচ্ছিলেন এবং ভুলে গিয়েছিলেন। এরকম করলে ভবিষ্যতেও যারা করবেন তাদেরও এই পরিণতি হবে, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই। এখন মত নিয়ে যে কথা বলেছে, মুক্তিযুদ্ধের শুরুতে 1.5-2 লাখ বিহারিকে মেরেছিল, তারা যদি বিহারির সন্তান হতেন তাহলে বলতে পারতেন। মুক্তিযুদ্ধের শুরুতে অবাঙালি 10 জন অবাঙালি মরেছে কিনা সন্দেহ, হতে পারে 10, 12, 15 জন, কিন্তু অবাঙালিরা বাঙালিদের মুক্তিযুদ্ধ শুরুর আগেই 2-3 হাজার তো মেরেছে, এতে কোনো সন্দেহ। আমাকে নিয়ে যদি প্রশ্ন হয়, আমি একজন মানুষকেও হত্যা করি নাই। আমি 2-4 জনকে শাস্তি দিয়েছি। মুক্তিযুদ্ধের সময় এত বড় একটা অধ্যায় পার হয়েছে, আমাদের এলাকায় 4-5টা মানুষও মুক্তিযুদ্ধের শুরুতে মারা যায়। তাই যারা এখন কথা বলেন তাদের হয়তো অভ্যাস আছে মানুষকে মারার। একজন মানুষকে কেন, একটা পিঁপড়াকে যখন আমরা জীবন দিতে পারবো না, তখন আমরা কাউকে মারতে পারি না। আর মুক্তিযুদ্ধ সম্পর্কে এখনকার ছেলে মেয়েদের, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের জানা নাই। পৃথিবীর ইতিহাসে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে পরিমাণ শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে,
পৃথিবীর আর কোথাও কোনো মুক্তিযুদ্ধে কোনো সংগ্রাম এতটা নিয়ন্ত্রিত থেকে শেষ হয় নাই বা সফলতা অর্জন করেনি। সেই জন্য বলবো মুক্তিযুদ্ধটা ছিল সত্যিই মুক্তির, হত্যার নয়। হ্যাঁ, কেউ কেউ বলতে পারেন আমি 4 জনকে শাস্তি দিয়েছিলাম পল্টন ময়দানে 18ই ডিসেম্বর 1971। তারা নারী হরণকারী ছিলেন, তারা লুটেরা ছিলেন, বাড়ি থেকে টাকা নিয়ে গিয়েছিলেন। ওই পল্টন ময়দানে প্রায় 2.5-3 লক্ষ মানুষ ছিল। তারা বলেছিলেন, আমরা যখন জিজ্ঞেস করেছি এদের কি করা হবে, এই হলো এই যে দুটি মেয়ে 14-15 বছরের দুটি মেয়েকে নিয়ে এসছে, টাকা নিয়েছে, গাড়ি হাইজ্যাক করেছে, এই মেয়ে দুটির বাবাকে হত্যা করার জন্য গাড়ির বনাটে, পিছনের বনাটে ঢেকে রেখেছিল, এদের কি করা যায়? তাদেরকে শুধু, আমার মনে হয় 2.5-3 লক্ষ মানুষই গর্জে উঠেছিল, এদের শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আমরা সেই দণ্ড দিয়েছিলাম, এবং সেটা যদি সেদিন না দিতাম তাহলে ঢাকা শহর অন্ধকার হয়ে যেত। এই মৃত্যুদণ্ডের জন্য আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আমি বাংলাদেশের প্রথম গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মানুষ। আর টাঙ্গাইলে যখন অষ্টমীতে বঙ্গবন্ধু গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন তাদের পল্টনে 4 জনকে শাস্তি দিয়েছে, যারা লুটতরাজ করে, যারা মা বোনের সম্মান নষ্ট করে, তাদের আরো 1000 জনকে যদিও শাস্তি দিত তাহলেও ধন্যবাদ। এই হলো বঙ্গবন্ধু, আর এই হলো বর্তমান। সেই জন্য আপনাকে বলছি, মবের কোনো জায়গা নেই, বিশৃঙ্খলার কোনো জায়গা নেই। এই আন্দোলনটা যদি সফল থাকতো, আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তারা যদি সঠিকভাবে কর্তৃত্ব করতে পারতেন, তাহলে এই আন্দোলনের সুবাতাস আগামী 100 বছর বইত, 200 বছর বইত। ভবিষ্যতে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে ভয় করতেন। কিন্তু শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের সরকারকে, আমি এটাকে আওয়ামী লীগের সরকার বলি না, শেখ হাসিনার নেতৃত্বের সরকার, মানে শেখ হাসিনা লীগেরই সরকার, এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তারা যে সফলতা অর্জন করেছিলেন এটা 1000 বছর থাকত, কিন্তু তাদের কর্মকাণ্ডে 1 বছরও নেই। সেই জন্য সেই কর্মকাণ্ডের হতাশ। সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে কি আপনার মনে হয় যে এর পেছনে অবশ্যই সুপরিকল্পিত একটা ডিজাইন ছিল, যেটি ডক্টর ইউনূস নিজেই বলেছিলেন যে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এবং সেই নিশ্চয়ই, ডিজাইন নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, অধ্যাপক সেই ডিজাইনটি ইউনূসের শুধুমাত্র, আমার প্রশ্ন হচ্ছে যে সেই ডিজাইনটা কি শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য, নাকি এর পেছনে সেই 71-এর পরবর্তী সময় থেকে যে চক্রান্ত চলছে, 71 বিরোধী যে শক্তি, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক শক্তি, তাদের একটা সমন্বিত পরিকল্পনা ছিল মুক্তিযুদ্ধকে মেলাইন করার জন্য? আসলে অনেকেই মনে করতেন অধ্যাপক ইউনূস অনেক বড় দামের মানুষ, কিন্তু তিনি বুঝিয়েছেন যে তিনি খুব বেশি দামের না। এবং আমাদের বাচ্চারা যে মারা গেল, হামে মারা গেছে প্রায় 700, 750। 800 আমার কাছাকাছি। তো মনে হয় আমার তো মনে হয় না রাষ্ট্রসভার ফাঁসি দিলেও কম শাস্তি। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা সত্যিকারের মুক্তিযুদ্ধের বিরোধী একটি সুপরিকল্পিত আন্দোলনই ছিল, এতে অস্বীকার করা যায় না। এবং এই আন্দোলনটা মূলত মূলত আমেরিকা এর সঙ্গে ছিল, অধ্যাপক ইউনূস তো ছিলই, কিন্তু এই আন্দোলনটা মূলত জামাতি পরিচালনা করেছে একেবারে নিবিড় ভাবে। এবং মানুষ যদি আগে জানতে পারত যে সঙ্গে জামাত জড়িত, তাহলে আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি যে কোনোভাবে এই আন্দোলন সফল হতো না। জি, কিন্তু এখন যে পরিস্থিতি চলছে, মানে এই আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করা যাবে না, এবং করলেই তাদেরকে নানান ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, মবের শিকার হতে হচ্ছে বা মবের হুমকি চলছে। কিন্তু
ঠিক সেই জায়গা থেকে আবার মুক্তিযুদ্ধকে মেলাইন করা হচ্ছে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি মবের জনক, আপনার হাত দিয়ে শুরু হয়েছিল। একাত্তরের সম্পর্কে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে, একাত্তর ষড়যন্ত্রের অংশ ছিল, এটি ষড়যন্ত্র না কিন্তু ওইটি ষড়যন্ত্র। এবং সর্বা মানে সবশেষে যেটি বলতে চাই, মানে যেই উপসংহারটি দাঁড়াচ্ছে, কথায় কথায় এই 24 আন্দোলনের সঙ্গে একাত্তরের তুলনা করা হচ্ছে। অর্থাৎ একটা প্যারালাল জায়গা আনা হচ্ছে, কোথায় নামানো হচ্ছে মুক্তিযুদ্ধকে আপনি বেশ ভালোভাবে জানেন। এই এই জায়গাটিতে আপনার মূল্যায়ন কি হবে এবং এটি কত দূর পর্যন্ত যাবে, এর শেষটা এখানে কোথায়? আসলে শুরুর দিকে 71 কে বাদ দিয়েই 47 আর 24 নিয়ে আন্দোলনকারীরা যে কথা বলেছিলেন সেটাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের সাথে কোনো আন্দোলনের কোনো কিছু তুলনা দেওয়া চলে না। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই, স্বাধীনতা স্বাধীনতাই। এবং যারা ভাবছেন অনেক কিছু করেছেন, তারা খুব বেশি দিন মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, স্বাধীনতাকে অস্বীকার করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে, জিয়াউর রহমানকে অস্বীকার করে, আমাদেরকে মিথ্যা বলে বঙ্গবন্ধুর মাথায় যারা পেশাব করেছে, তারপর তো আর আমি ভাবি না যে আমাদের কোনো সম্মান থাকার কোনো দরকার আছে। মুক্তিযুদ্ধ হলে জিয়াউর রহমানের মাথায় পেশাব করেছে, আমার মাথায় করে। যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তাদেরকে গালি দেওয়া হচ্ছে, তাদেরকে জুতার মালা দেওয়া হচ্ছে, এবং এটা বেশি দিন পারবেন না। আমি একটা কথা বলবো, যে শেখ হাসিনা উনি যদি ঠিকভাবে চলতেন, তার পতনের পরেও তিনি যদি বুঝতেন, দেশের মানুষকে যদি বলতে পারতেন মানুষই ভুল করে, হয়তো আমিও ভুল করেছি, আমাকে মাফ করে দিন, দেখতেন এতদিন দেশে আগুন জ্বলে যেত। যখন ইন্দিরা গান্ধীর পতন হয়েছিল, আমি তখন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে ভারতে ছিলাম। 77 সালে যখন ইন্দিরা গান্ধীর পতন হয়, 78 79 সালের শুরুর দিকে বিহারে প্রচন্ড বন্যা হয়েছিল। তিনি হাতির পিঠে চড়ে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, ভাইও और बहनों, गलती हो गया, माफी मांगता हूं, माफ कर दो। যে সঞ্জয় গান্ধীকে আমি শিলিগুড়িতে দেখেছি, সঞ্জয় গান্ধীর মুখে গায়ে থুতু ছিটিয়েছে রাস্তার দুপাশের মানুষ, অন্তত পক্ষে 70-80 হাজার মানুষ তাকে থুতু ছিটিয়েছিল। ইন্দিরা গান্ধীর মাপ চাওয়ার পরে 3 মাসের মধ্যে সারা ভারত ইন্দিরাময় হয়ে গিয়েছিল। এই দেশে সাধারণ মানুষের বড় কেউ নাই। আল্লাহ রসুলের পরেই মানুষের মর্যাদা, এবং তাকে সম্মান করা দরকার। আমি আপনার এই উপস্থিতির মাধ্যমে, আপনার দ্বারা আমি শেখ হাসিনাকে বলবো যে তিনি দেশের মানুষের কাছে খালাস নিয়তে মাপ চান। দেখবেন মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তার পাশে দাঁড়াবে। আমি মাপ চাইতাম তার জন্য, কিন্তু আমি তার জন্য মাপ চাইতে পারি না, কারণ আমি তার অতটা কাছের মানুষ না, অতটা নির্ভরযোগ্য মানুষ না। আমি বঙ্গবন্ধুর জন্য মাপ চাইতে পারি, বাংলাদেশের স্বাধীনতার জন্য মাপ চাইতে পারি, স্বাধীনতার কোন জন অন্যায় করলে তার জন্য আমি মাপ চাইতে পারি, কিন্তু আমি সরাসরি শেখ হাসিনার জন্য চাইতে পারি না। তিনি অতটা বিশ্বাস করলে, আমাদের মর্যাদা দিলে, তাহলে চাইতে নিশ্চয়ই পারতাম। যে মর্যাদা বঙ্গবন্ধু দিয়েছেন, মাওলানা ভাসানী দিয়েছেন, সেই মর্যাদা আমরা শেখ হাসিনার কাছ থেকে কেউ পাই। ডক্টর কামাল হোসেন পায়নি, আমি পাই নাই, আমির হোসেন আমু পায় নাই, তোফায়েল আহমদ পায় নাই, কেউ পায়। সেই জন্য আপনার মাধ্যমে বলছি, দেশের মানুষকে গোলাম না, দলের কর্মীরা কর্মচারী না, তাদেরকে কর্মী বন্ধুর মতো ভাবতে হবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের, বাংলাদেশ বঙ্গবন্ধু, বাংলাদেশ মৌলানা ভাসানীর, বাংলাদেশ জিয়াউর রহমানের, তাকে যতই অস্বীকার করা হোক, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যথেষ্ট অবদান আছে। আর কিছু থাকুক না থাকুক, জিয়াউর রহমান ছিলেন বলে মুক্তিযুদ্ধে অনেক মানুষ সাহস পেয়েছে। সে ব্যাপারটা আমাকে নিয়েও বলা যেতে পারে যে আমি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে
একজন অত্যন্ত সম্মানী মানুষ মনে করেছি। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কাছ থেকে আমি অস্ত্র নিয়ে এসেছি। মুক্তিযুদ্ধের সময় আমাদের কাদেরিয়া বাহিনী যখন মানকার চরে ছিল, তেল ঢালাতে ছিল, তখন জিয়াউর রহমানের ক্যাম্পের থেকে খাবার এসেছে। আমাদের খাবার পৌঁছার আগে যদি কখনো দু একবার, সেই জন্য মুক্তিযুদ্ধটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধটা বিএনপির না, আওয়ামী লীগের না, মুক্তিযুদ্ধটা সত্যিকার অর্থেই সামগ্রিক দেশের ছিল। আমরা সেইভাবে এই যুদ্ধটাকে যদি দেশের সম্মান, দেশের জিনিস বলতে পারি। মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান আমরা সবাই দিয়েছি, জিয়া রহমানে দিয়েছে, কর্নেল অলিও দিয়েছে, সবাই দিয়েছি। আজকে আমরা জয় বাংলা স্লোগান বানাইলাম আওয়ামী লীগের, আর জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ হলো বিএনপি। বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি বলুক, কিন্তু জয় বাংলা ও বাংলাদেশের মুক্তির স্লোগান। স্বাধীনতা আর জয় বাংলা আলাদা নয়, এক জিনিস। আপনি শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন, মানে স্পেশালি কোন জায়গা থেকে আপনি ক্ষমা চাওয়ার আহ্বানটি জানাচ্ছেন? একজন নেতা যখন নেতৃত্ব করে তার ভুল ভ্রান্তি হতেই পারে, জি, তার কোনো খান থেকে না, সার্বিকভাবে তিনি ক্ষমা চাইবেন। যতটুকু মানুষ আশা করেছে ততটুকু তো নাও করতে পারেন উনি। ক্ষমা চাওয়ার জন্য চিহ্নিত কোনো বিষয়ের দরকার পড়েন, আর উনি চিহ্নিত কোনো অপরাধও করেন। অপরাধ তার নেতৃত্ব, যদি অপরাধ ধরা হয়, নেতৃত্বের অপরাধ হলে নেতৃত্বের ক্ষমাও আছে। আহ, তিনি ঘোষণা দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন এবং বিচারের মুখোমুখি হবেন। এবং সেই জায়গা থেকে আপনি নিশ্চয় জানেন গত কয়েকদিনে কার কি মন্তব্য। আপনি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন কিনা বা মনে করেন কিনা যে শেখ হাসিনা সত্যি সত্যি দেশে ফিরবেন? এবং যদি তিনি আর সত্যিই দেশে ফিরেন, তাহলে দেশের সামগ্রিক চিত্রটা কি হতে পারে রাজনৈতিক ভাবে? যেহেতু তার নামে জেল হয়েছে, আত্মসমর্পণ করার সুযোগ তার আছে। যার নামে অভিযোগ হয়েছে কিন্তু কোনো দণ্ড হয় নাই, বিচার হয় নাই, তিনি আত্মসমর্পণ করতে পারেন যতদিন পরে। তো দণ্ডপ্রাপ্ত আত্মসমর্পণ করার সুযোগ রাখেন না। আপনি নিজে যতটুকু তাকে চিনেন, আপনি নিজে সবসময় তাকে ছোট বোন হিসেবে অভিহিত করেন, বা না, রাজনৈতিক তাকে ভাবে আমি একটা বিরোধী সৃষ্টি হোক আর না হোক, আপনি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু চিনেন তাকে, তাতে কি মনে হয় যে তিনি আসবেন, আত্মসমর্পণ করুন অথবা ধরা দিন, একটা যেভাবেই হোক কথা দেশে ফিরবেন কিনা? একটা কথা আপনাকে বলি আমি। আমার বড় একটি বোন ছিল, একটা ভাই। ভাইকে আমি দেখেছি, বোনকে দেখি নাই, আগেই মারা গেছে। আমার আমি মায়ের ছেলে, আমার তিনটা ছোট বোন আছে, ওরা আমার সন্তানের মতোই। শেখ হাসিনা আমার থেকে 4 মাসের ছোট, কিন্তু আমি তাকে ছোট বোনের মতো দেখি না। তাকে আমি মায়ের মতো দেখি, বড় বোনের মতো দেখি। এবং তিনি যতদিন আমাকে দেখেছেন, আমার বড় বোনের অভাব তিনি অবশ্যই পূরণ করেছেন। আমার বিয়ের পরে আমার বউর হাতে যখন তার মায়ের বালা খুলে দিয়েছেন, আমাকে নিয়ে নানান কিছু হওয়ার পরে, আমি যখন কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করলাম, গঠনের পরে আমাদের সম্মেলন স্থলে গুলি চালিয়েছিল, 104 জন আহত হয়েছিল, 2টি কর্মীর চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। সেই সম্মেলন থেকে ফিরে এসে বাড়িতে এসে তার হাতের ওই বালা দুটি খুলে ফেলেছিলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তা আমি তাকে বলেছিলাম যে তুমি ফেরত দাও, দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বালার অমর্যাদা করো না। এটা বঙ্গবন্ধুর স্ত্রী, আমার মা, তার হাতের বালা তোমাকে দিয়েছে, তো থাকুক, এত কষ্ট করে নাই, কোনো তোমার কষ্ট দেয় নাই। তো সে মালা আমার স্ত্রীর মৃত্যু পর্যন্ত তার হাতে ছিল। শেখ হাসিনা এমনিতে আত্মীয় প্রবণ মানুষ এবং ভালো মানুষ। প্রধানমন্ত্রী হয়ে অমল হয়েছিলেন কেন আমি বলতে পারবো না। আর সে একজন মা, আপন জনকে এমন ভাবে তিনি করতে পারতেন,
এটা অসাধারণ। এবং তাকে আমি যতটা জানি চিনি, তিনি ভীতু নন, কোনো ব্যাপারে ভীতু নন। আর দেশে ফিরলে অনেকে বলছেন যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, তার বিরোধী না যারা আছেন। না 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 না, শেখ হাসিনা দেশে আসলে কোনো যুদ্ধ পরিস্থিতি হবে না। আর শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। এবং বর্তমান যে সরকার, সে সরকার সেদিকে যাবেই না। কারণ বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে গণতান্ত্রিক পন্থায় অগ্রসর করা। এবং বর্তমান জামাত বা জামাত জোট বিরোধী দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যেমন আমি তো, আমাকে আবার অনেকে বলে, আপনি অনেক দেখলাম ফেসবুকে লেখে, আপনি কিসের চাকরি করেন, কোথায় চাকরি করেন, এই ধরনের কথা কিন্তু আসছে। তো ভাই, চাকরি তো করি না, এটা সত্য। আমি তো 2022-এর পরে চাকরি করি না, বাকি জীবনও করতে চাই না। তো এখন চাকরি না করলে কি আমি সাংবাদিক হতে পারবো না? তো এই যে বিতর্কটা উঠেছে, এই বিতর্ক নিয়ে আপনার একটু মতামত জানতে চাই। ধন্যবাদ মাসুদ ভাই এই প্রশ্ন করার জন্য। দেখেন, আমাকে যদি সিনিয়র সাংবাদিক বলে তাতে আমার কোনো আপত্তি নাই, কারণ সিনিয়র সাংবাদিক তো অবশ্যই আমি। কারণ আমি সিনিয়র সাংবাদিক হব না তো কে সিনিয়র সাংবাদিক মনে করেন? কিন্তু আপনি যেটা বললেন শুরু থেকে সিনিয়র সাংবাদিক, এটা আমি ব্যবহার করি কিনা, আমি এটা ব্যবহার করি না। আমার আজ থেকে 20 বছর ধরে আমি কলাম লিখি, আমার সেই কলামগুলোর নিচে পরিচিতি লেখা থাকে। সেই পরিচিতিগুলোতে গিয়ে আপনি দেখবেন কখনো লেখা আছে সাংবাদিক ও শিক্ষক, কখনো লেখা আছে সাংবাদিক ও কলামিস্ট। দিস ইজ মাই আইডেন্টিটি। ইভেন আমি এই আইডেন্টিটি লিখি কেন, যখন আমি মানবকণ্ঠের এডিটর, তখন আমাকে প্রয়াত মহিউদ্দিন, কলামিস্ট একজন, আপনি চিনেন, ফরেন মিনিস্ট্রিতে কাজ হ্যাঁ, করতেন, হ্যাঁ, 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 হ্যাঁ। একজন ছিলেন। একদিন আমার উপর চরম ক্ষিপ্ত হলো, আপনি নিজের পরিচয় দেন সাংবাদিক ও কলামিস্ট, আপনি কেন সম্পাদক মানবকণ্ঠ লেখেন না? তাই বললাম যে ভাইরে, ওইটা হচ্ছে আমার একটা পদবি, আমি এক জায়গায় কাজ করছি তাই, কিন্তু আমার পরিচিতি কি? আমি সাংবাদিক, আমি কলামিস্ট, বা আমি শিল্পী, এটা তো আমার একটা বড় পরিচয়, বৃহত্তর আঙ্গিকে পরিচয়। আমি ওই পত্রিকার সম্পাদক, ওই পত্রিকার সিনিয়র রিপোর্টার, এগুলো তো আমার পরিচয় দরকার নাই, ওটা তো ওই প্রতিষ্ঠানের পরিচয়। বাংলাদেশে এটা নিয়ে একটা ইয়ের মধ্যে আছে, বাংলাদেশের মিডিয়া জগৎ এবং মিডিয়া জগতের বাইরের লোকজন এক ধরনের ভ্রান্তিতে আছে যে সিনিয়র সাংবাদিক পরিচয় দিলে আসলে কি বুঝায়। সারা ওয়ার্ল্ডে সিনিয়র জার্নালিস্ট বুঝাতে চায় যে আপনার প্রতিষ্ঠানের পরিচয় সে দেবে না। বিবিসিতে আপনি কখনো যাবেন, দেখবেন বিবিসি কখনো আপনার পরিচয় দেবে না, বলবে ঢাকার সিনিয়র সাংবাদিক, ঢাকার সাংবাদিক, এভাবে কথা বলবে। হ্যাঁ, বা লন্ডনের সাংবাদিক, এরকম করে। তবে এখানে আমি একটু আপনাকে বলি যে বিবিসির এই নিয়ম পরিবর্তন করতে আমি বাধ্য করেছি। আমি যখন বাগদাদে ছিলাম এবং আমি যখন ইরাক যুদ্ধ করছিলাম, শুধু তখন না, এর আগে আফগানিস্তানে থাকতে, আমি আমি বললাম যে আমি আফগান এই ওয়ার ফিল্ডে আছি, এত কষ্ট করছি, এবং আমাকে স্পন্সর করছে আজকের কাগজ। তো আমাকে শুধু ঢাকার সাংবাদিক পরিচয় দিলে হবে না, আমার প্রতিষ্ঠানের পরিচয় দিতে হবে, কারণ তারা স্পন্সর করে আছে আমাকে। তো বিবিসি 1 ঘন্টা সময় নিয়েছে, 1 ঘন্টা পরে আমাকে ফোন করে বললেন, মানসী বলবো, আপনি চেনেন নিচে তাকে, বলছে আনিস, আমাদের এত বছরের ইতিহাসের, এই সাংবাদিকতার ইতিহাসে এইটা আপনি পলিসি চেঞ্জ করে দিয়েছেন, যে আপনি বাধ্য করেছেন আপনার প্রতিষ্ঠানের পরিচয় দিতে। বিবিসি যখন আমি ইরাক যুদ্ধ কভার করছিলাম, তখনও আমার পত্রিকার নাম দিয়েছিল, কারণ তার স্পন্সর। আমি যখন ইরাক থেকে রিপোর্ট দিতাম চ্যানেল আইতে, তখন চ্যানেল আইও এই পরিচয় দিত যে আজকের কাগজের ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট বা সিনিয়র করেসপন্ডেন্ট, কিছু একটা আজকের কাগজের প্রতিনিধি, মোট কথা আমাকে সে পরিচয় দিতে হতো। তো এখন এই পরিচয়কে বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যে এটা 5 আগস্টের পরে ইউনূসের কিছু পোষ্য দালাল, যেগুলোকে আমরা অস্বীকৃত সন্তান বলি ওদের, এরা মিডিয়াতে গিয়ে এটাকে বিকৃত করছে। এই পদবিতে অ্যাজ এফ সিনিয়র সাংবাদিক যারা, তারা রাস্তা থেকে উঠে এসেছে। হ্যাঁ, এটাকে বিকৃত করছে, এবং জাসি গ্রুপ এটাকে আবার ক্যাশ করে একটা এই বদ্ধ ছাগল গোষ্ঠীর মধ্যে এটা প্রচার করছে। সিনিয়র সাংবাদিক মানে এরা মূর্খ, এরা চাকরি না, এরা কিছুই জানে না। বাইরে 35 বছর ধরে চাকরি করছি, 4টা টেলিভিশনে হেড অফ নিউজ ছিলাম, একটা পত্রিকার এডিটর ছিলাম, ইরাক আফগানিস্তানের মতো যুদ্ধ কভার করেছি, দেশে এত বড় বড় ইভেন্ট কভার করেছি। তা আমি সাংবাদিকতা পড়েছি, সাংবাদিকতা পড়িয়েছি, সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করিয়েছি। তা আমি যদি এই দেশের সিনিয়র সাংবাদিক না হই, তাহলে সিনিয়র সাংবাদিক কে? সিনিয়র সাংবাদিক কি ওই
যে ব্যক্তি সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপন ব্যবসায় গিয়ে ক্লায়েন্টদেরকে মডেল সাপ্লাই দেয়, সে কি সিনিয়র সাংবাদিক? সে তো সিনিয়র সাংবাদিক দাবিও করতে পারে না, সে সাংবাদিকই দাবি করতে পারে না। সো এরকম আমি পটল ব্যবসায়ী কি সিনিয়র সাংবাদিক? সে তো না। কিন্তু এরা, কিংবা বেকার বেকার ব্যারিস্টার, সেও এসে এখন টেলিভিশনে কথা বলে, টক শোতে। এরা আবার কটাক্ষ করে যে আনিস আলমগীর ভাই, আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি কোথায় করি? সেটা তো করার দিন শেষ। আমি তো এখন অবসর টাইম এনজয় করছি এবং বেকারত্ব নিয়ে থাকছি মনে করো। কারণ তোমরা এমন একটা স্বাধীনতা দিয়েছো যে মিডিয়াতে চাকরি করা যাচ্ছে না। তো এমন একটা দিনে যেদিন চাকরি করার সুযোগ হবে সেদিন হয়তো চাকরি করব, কিন্তু এমন তো নয় যে চাকরি ছেড়ে দিয়ে, প্রফেশন ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছি, আলু পটল ব্যবসাতে চলে গিয়েছি। বেকারত্বের দিনগুলো তো সাংবাদিকতাতেই আছি। সো আমাদেরকে এটা কটাক্ষ করার জন্য এগুলো করে। সো আমি এটা খুব গায়ে লাগি না, বাট আই নো হু আই এম। আমার এগুলো গায়ে লাগে না। কিন্তু আপনার এখানে আজকে বলতে হলো এই জন্যই যে সাধারণ কিছু মানুষের মধ্যে একটা যে কনসেপশন তৈরি হয়েছে, সিনিয়র সাংবাদিক মানে হচ্ছে যে ওরা কিছু জানে না। আমি একজনকে বলতে দেখলাম, এরা এমন সব বয়ান তৈরি করে, ভুল তথ্য দেয়, অমুক তমুক। ভাই, আমি আমার জীবন, আমি অন্যের কথা দায়িত্ব নিব না। আমার জীবনে জ্ঞাতসারে আমি কোনো ভুল তথ্য দিই নাই। আমার একটা তথ্য নিয়ে ইউনুসের 2 দালাল এবং প্যারিসে পলাতক পাখি বীর্যে জন্ম নেওয়া এক ইউটিউবার, সে এটা নিয়ে বিরাট একটা আর্টিকেল করেছে। আনিস আলমগীর বলেছিল যে 2 কোটি আওয়ামী লীগ গৃহহারা। এটা নিয়ে বিরাট কাহিনী বানিয়েছে। এরা রোহিঙ্গা বা শরণার্থী এবং ইন্টারনালি ডিসপ্লেস পিপল কি সেই সংজ্ঞাটুকু জানে না। ইন্টারনালি ডিসপ্লেস পিপল আজ 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি পর্যন্ত তো ছিল এবং এখনো তো আছে। আমি আওয়ামী লীগ করে এই জন্য বাড়িতে যেতে পারে না। এরা অন্য জায়গায় বাড়ি বাড়ি করেছে। ঢাকার লোক সিলেটে আছে, সিলেটের লোক ঢাকায় আছে, এরকম সারা বাংলাদেশে আছে। আমার পরিবার থেকে 2 জন ব্যক্তি বাইরে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। তো আমি আর কাকে উদাহরণ দেব? তো আমি এইটা হচ্ছে যে আপনার তথ্য নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, তারা তথ্য নিয়ে চ্যালেঞ্জ করছে, তারা করুক, কিন্তু অজ্ঞাতসারে করেছে। এখন আপনার অভিমত নিয়ে তার কেন চুলকানি লাগবে? আপনার অভিমত আপনার অভিমত। সে যে ইউনুসের চাটতেছে কিংবা অন্য কারো যে চাটাচাটি করে, সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। তুই চাট, তোর চাটতে ভালো লাগে। কিন্তু আমার অভিমত নিয়ে তোর কেন সমস্যা রে ভাই? আমার অভিমত তো আমার অভিমত। এবং এই জন্যই বলি যে সিনিয়র সাংবাদিক, এই যে কথাটা বললেন, গত সপ্তাহে আমি কিন্তু এটা বরাবরই যারা প্রেজেন্টার তাদেরকে বলি, ভাই এই কি ধরনের আমি এটা ব্যবহার করি না। এবং গত সপ্তাহে চ্যানেল 24 এর একটা টক শোতে আমি আর আজিজ ভাই ছিলাম। আমাকে যখন এই নামে পরিচয় করে দিল সিনিয়র সাংবাদিক, 2জনই আমরা সিনিয়র সাংবাদিক, তখন আমি বললাম যে ভাই, সিনিয়র সাংবাদিকটা আপনারা ইউজ করেন না, কারণ এটা আমাকে, আমি আমি নিজে ইউজ করি না, আমাকে এটা দিয়েন না। কারণ এটা এই উগ্র গোষ্ঠী, মৌলবাদী গুপ্ত জামাতিরা এটাকে ভিন্ন অর্থে ব্যবহার করছে। এবং কিন্তু তাই বলে আমি বলছি না যে আমি সিনিয়র সাংবাদিক না, আমি অবশ্যই সিনিয়র সাংবাদিক। এবং আজিজ ভাইকে বললাম, উনিও অবশ্যই সিনিয়র সাংবাদিক। উনি একটা পত্রিকার এডিটর, আমি একটা পত্রিকার এডিটর ছিলাম। তো আমরা সিনিয়র সাংবাদিক না তো জাতির সিনিয়র সাংবাদিক কে? সিনিয়র সাংবাদিক রাস্তায় বেকার ঘোরাঘুরি করে অন্য প্রফেশনে চলে যাওয়া, আলু পটল ব্যবসা করছে ওরা, যেটা আগে বলছিলাম মডেল সাপ্লাই দেয় ওরা। ওরা তো সিনিয়র সাংবাদিক না, ওরা তো সাংবাদিক পরিচয় দিতে পারবে না। ওদের তো লজ্জা থাকা উচিত, সাংবাদিক পরিচয় দিয়ে টক শোতে যায়। আপনাকেও গালাগালি করছে এটা নিয়ে। আপনাকে আমি কি বলবো? আপনি জার্নালিজম করেছেন, এত বছর ধরে জার্নালিজম করছেন, এতগুলো প্রতিষ্ঠানের আপনি বড় দায়িত্ব পালন করেছেন, হেড অফ নিউজ ছিলেন, এবং আপনি সাংবাদিকতা করে এসেছেন। ভাই, আমরা তো বাই চয়েস সাংবাদিক হয়েছি, তোদের মতো বাই চান্স তো সাংবাদিক হই নাই, বাই চান্স তো সাংবাদিক হতে আসি নাই। যাই হোক, এখন এই জিনিসটা কি আমি মানে বলার চেষ্টা করি অনেকবার। ভাই দেখেন, আমি সাংবাদিকতা তো অনেকগুলো আপনার শাখা আছে। আমি এটাও একজনকে বলছিলাম, ভাই সাংবাদিকদের মধ্যে একটা ফ্রিল্যান্স জার্নালিস্ট বলে একটা ব্যাপার আছে। আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখছি, তাই না? তো এখন আমাকে চাকরি করতে হবে। চাকরি তো আমি তো একসময় অবসরে যাব, এবং আমি তো পরিণত বয়সে অবসর নিয়েছি। অবসরটা বয়সে হয়েছে, কারণ অবসর কেন নিলাম, অথবা এখন কেন চাকরি করছি না, এই জন্য আমি সাংবাদিক নিজেকে বলতে ভাই কেন বলি আপনাকে। আমার যেটা মনে হয়, ওনারা আসলে এই লোকগুলোকে ভয় পায়, এবং এই লোকগুলো বিভিন্ন লজিকে ওরা কোনো জবাব দিতে পারে না। এখন যে বলেন না, গ্রামে একটা প্রবাদ আছে, তোমার সঙ্গে পারলাম না, তোমার লাউ গাছ কিনে ফেলে গেল। আর আমার সঙ্গে আর্গুমেন্টে পারে না, তো যে এটা
যাও আর নিজেদের ব্যাপার নিয়ে এত আলোচনা করি না, আমরা বরং এখন একটু আপনার কন্টেম্পোরারি ইস্যুগুলোতে যাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত দুদিন ধরে আমাদের দেশে এই এইচএসসি পরীক্ষা, বন্যার পানি, বৃষ্টির পানি জমে যাওয়া এবং মানে পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল, এগুলো নিয়ে একটা লঙ্কা কাণ্ড মোটামুটি চলছে। এটা নিয়ে ডিটেল বলার কিছু নেই। এখানে কি দেখছেন আপনি? মন্ত্রীর ভূমিকা, স্টুডেন্টদের ভূমিকা, আন্দোলনের ভূমিকা, সব মিলিয়ে আপনি কি দেখছেন? আমি এখানে উস্কানি দেখছি। এই ছেলেগুলোকে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, তাদেরকে আবার বোঝানো যাচ্ছে না। এবং একটা একটা এটা এটা কি বলবো, স্পয়েলড সোসাইটি, স্পয়েলড জেনারেশন আমরা তৈরি করছি। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমাদের সময় কি পরীক্ষা থেকে ডিসরাপশন হয় না? হয়েছে। কিন্তু সেখানে কি হয়েছে, এখন মাসটা বেশি দূরে হয়ে গেছে। আমাদের সময় মার্চের মধ্যে পরীক্ষা হয়ে যেত আবহাওয়াকে চিন্তা করেই, জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরীক্ষা হতো। এখন এটা জুলাইতে হচ্ছে, জুলাইতে একটা বৃষ্টির সময়। এটা এক ধরনের বেকুবি হচ্ছে যে জুলাইতে আপনারা বারবার এই সময়টাতে কেন পরীক্ষা নিয়ে আসতেছেন। বাট নানা কারণে, যেহেতু বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, নানা কারণে শিক্ষা পিছিয়েছে, জুলাই এসছে। তো যেটা করা দরকার ছিল যে এই বন্যার মধ্যে যে পরীক্ষাগুলো আপনার নিয়ে তারা, এটা অমানবিক, এটা এটা মেনে নেওয়া যায় না। হাঁটু পানিতে এই দিয়ে ছেলেরা এই পরীক্ষা কেন্দ্রে যাবে, মেয়েরা পরীক্ষা কেন্দ্রে যায় পরীক্ষা দিচ্ছে। ভাই আমার তো এই কাপড় নিয়ে তো অস্বস্তি বোধ করে, আমি তো এক মিনিটও বসতে পারবো না। এটা এই ছেলে মেয়েরা তো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা তো একটা হেলা হেলা ফেলার বিষয় না। তো এটা এটা সিরিয়াসলি নেওয়া উচিত ছিল, এবং মন্ত্রী এটা সিরিয়াসলি নেন নাই। বা উনি যদিও বলছেন যে না, আমি আমি অন্যদের সাথে আলাপ করেছি, আমার তো শুধু একা দায়িত্ব ছিল না, সেটা ওনার সাফাই হতে পারে। কিন্তু আমি পরবর্তীতে যেটা শুনলাম যে তারা এটা বাতিল করেছে, চিটং বোর্ডের সঙ্গে এটা সমন্বয় করে এটা পরীক্ষা নেবে। তো সেটাতে আমার মনে হয় যে আপত্তি করার তো খুব বেশি কিছু নাই। যেগুলা যেগুলা পরীক্ষা ভালো হয় নাই, যেগুলাতে বৃষ্টিপাত ছিল, সেগুলো পরবর্তীতে এটা হতে পারে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এক ধরনের উস্কানি এদের মধ্যে আছে। বিশেষ করে আমি এনসিপির নেতা নেত্রীদের বক্তৃতায় দেখতে পাচ্ছি যে এই ছেলেগুলোকে, ইয়াং জেনারেশন গুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং ইয়েতে ইভেন প্রধানমন্ত্রীকে পর্যন্ত কটাক্ষ করে কথা বলছে। তো মানে শিক্ষামন্ত্রী তো নগণ্য বিষয়। তো এই যে জিনিসটা, আমার মনে হচ্ছে প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা এই খেলাখেলি ভালো না। এটা এই জেনারেশনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। কারণ এই এই ইন্টারমিডিয়েট একটা জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা মাইলস্টোন। আপনি আপনি কোন দিকে যাবেন, আপনার একটা দিক নির্দেশনা। এটা কোথায়, আপনি ইন্টারমিডিয়েট রেজাল্টের উপর নির্ভর করছে আপনি ইউনিভার্সিটিতে যাবেন, কোথায় যাবেন, নাকি বেকার হবেন, সবকিছুর উপর নির্ভর করছে, না বিদেশ যাবেন। যে এমন একটা পরীক্ষাকে হেলায় ফেলায় করে এবং এটার পেছনে রাজনৈতিক ইন্ধন যোগানো আমার মনে হয় ঠিক হচ্ছে না। আওয়ামী লীগকেও আমি দেখি যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের লোকজনও এটা তো মৌন সমর্থন আছে ছেলেদের এই উগ্র দিকে। বা তারা তারা অন্যভাবে বলে, তারা বলে যে ইউনুস যে এই সোসাইটি, এই শিশুগুলোকে নষ্ট করে গেছিল, তখন তো আপনারা কিছু বলেন নাই। তারা ওই জুলাইয়ের আন্দোলনকে ইঙ্গিত করতে চায়। আমি বললাম যে ভাই, জুলাই আন্দোলন আর এটাকে, দুইটাকে এক করে আর এখন দেখেন না। কারণ এটা, বা জুলাইতে যদি ভুল করেও থাকে কেউ আপনাদের দৃষ্টিতে, তো এই ভুল এখন আবার হতে দেবেন কেন? এখন তো এটা হওয়া উচিত না। এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন, এই যে আমাদের যারা নাকি স্টুডেন্ট যারা আছে, অথবা স্টুডেন্টের মতো যারা দেখতে, ওই বয়সী, তাদের মুখের ভাষা, আচার আচরণ, এখানেও কিন্তু আমার কাছে খুবই, আমি কিন্তু আতঙ্কিত আমাদের নেক্সট জেনারেশনকে নিয়ে। তাদের এর কেমন শিক্ষা? আজকে দেখলাম যে একটা ছেলে একজন বয়স্ক লোককে লাথি দিচ্ছে। আপনি এটা ছবি আসছে কিনা আপনার কাছে, আপনি দেখছেন কিনা জানি না। আমি তো দেখছি শিক্ষকের উপর চেয়ার মারছে। বলেন শিক্ষক, কেন? এগুলো এগুলো হচ্ছে অবক্ষয়। থ্যাঙ্কস গড যে আমি এখন শিক্ষকতা অলমোস্ট ছেড়ে দিয়েছি। কারণ এই এই জেনারেশন যদি হয় আমাদের ছাত্র, ওনাদেরকে কি শিক্ষা দেব? হ্যাঁ। এবং আমার এই বুড়া বুড়া বয়সের আবার ইয়েগুলা, এক ব্যারিস্টারকে দেখে বলছে আমার জীবনে কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকদের উপর। তো এরা এরা কি দিবে? এদের কাছ থাকেও তো এরাই তো উস্কানি দাতা। যে আমার কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকের উপর, আপনার কোনো কৃতজ্ঞতা নাই, তার মানে আপনি অকৃতজ্ঞ। আপনার শিক্ষা জীবনে যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ে গেছে,
কেউ না কেউ 2 পয়সার উপকার হলেও তো আপনাকে করেছে। আপনি যখন বলেন যে না আমার কোনো ইয়ে নাই, তার মানে হচ্ছে যে এই জেনারেশনকে উস্কিয়ে দেওয়া যে শিক্ষকদের উপর তোমার কৃতজ্ঞতাবোধের কিছু নাই, এটা টুলস, এটা তুমি টাকা দিচ্ছ তাই পড়াচ্ছে, তা তো না। শিক্ষকতা এমন একটা পেশা যেটা যেটা নিজেকে ভাইরাল করার পেশা না, এটা হচ্ছে এমন একটা পেশা যে লোকই পেশা, যেটাতে আমি আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে চলছি, আমার এই স্টুডেন্ট, আমি তাদেরকে শিক্ষা দেব, আমার চাকচিক্য নয়, আমার অন্য জীবনে আমি যেতে চাচ্ছি না। এই যে আপোষ করা, নিজের সাথে যে আপোষ করা, এই এই যে মহান যে জিনিসটা, আপনি এটার প্রতি তো সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। যে লোকটা অন্য কিছু হতে পারতো কিন্তু সে শিক্ষকতা বেছে নিয়েছে, সে ক্লাসে ফার্স্ট বয় ছিল, সে কি অন্য কিছু করতে পারতো না? সে শিক্ষকতা কেন বেছে নিল যেখানে আমি কোনো দামই আমি নেই? এই প্রসঙ্গে আপনি একটা ছোট্ট, যদিও একটু প্রাসঙ্গিক না তবু বলি। আমি ওই দিন দেখলাম যে ইটিভির একটা টক শোতে আমাদের একজন মানে ভদ্রলোক, খুবই পরিচিত মুখ, উনি বলছেন যে ওনার নাকি ওনার শিক্ষকদের প্রতি কোনো ধরনের কৃতজ্ঞতা নাই। ওনার যারা শিক্ষক ছিলেন তাদের কারোর প্রতি ওনার কোনো কৃতজ্ঞতা নাই। তো না, এটা আমি যদি তার সবাই কথাই বলছি, করবে, আমি তার কথাই বলছি, আমি ওটা ভাইরাল দেখেছি, তার ক্লিপ দেখেছি। হ্যাঁ, এবং এটা কি ধরনের অসভ্যতা যে যে বলে যে আমার কোনো কৃতজ্ঞতা না থাকলেও চুপ করে থাকেন না, কিন্তু আপনি উস্কে দিচ্ছেন কেন শিক্ষকদের প্রতি অসৎ আচরণ করার জন্য? সো আমরা দেখতে পাচ্ছি এগুলো 5 আগস্টের ফল। 5 আগস্টের পরে এই যে বিকৃত মস্তিষ্ক কিছু ব্যক্তি মিডিয়াতে এসে এবং এই সমস্ত উদ্ভট বয়ান দেওয়া শুরু করেছে। এক ইডিয়েট আমাকে বলে যে আনিস আলমগীর কোথাকার সাংবাদিক, কোথায় চাকরি করেন, বিদেশ থেকে টাকা পান, খাবি যাবি। ওই ছাগল কবিরকে আমি জিজ্ঞেস করি তুমি ধানমন্ডিতে কিভাবে থাকো? আমি ধানমন্ডিতে আমার বাড়ি আছে, সেটা নিয়ে কথা বলছে, আমার নাকি ভাড়া আছে, বাড়িটা কোথায় আমি এটা খুঁজে পাইলাম না। এখন সে ধানমন্ডিতে কিভাবে থাকে, বেকার উকিল, যার 2 পয়সা দাম নাই? এই কোশ্চেনটা কে করবে? এটা এটা তো নয়। এরা এরা যেটা করছে মুক্তিযুদ্ধকে গালি দিচ্ছে। আপনি দেখেন ওই ছাগল কবির বলে 16ই ডিসেম্বরকে আমি মানি না। আরো একজন বেকার ব্যারিস্টার, সেও বলে যে 16ই ডিসেম্বরকে আমরা স্বাধীনতা এই বিজয় দিবস মানি না। তো মানিস না তো এই দেশে থাকিস কেন? তারপরে বলে 3 লক্ষ বিহারি মেরেছে মুক্তিযোদ্ধারা, বঙ্গবন্ধু গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতা চায় নাই, আরো কি কি জানি, মানে প্রতিদিন অসভ্যতার চরম সীমাতে মুক্তিযুদ্ধকে হেয় করে করে। এবং টেলিভিশন গুলো এই সমস্ত ছাগলদের ডেকে এনে টকশো করে এবং তাদের টিআরপি বাড়ায়। এবং এদের এই ছাগলদের সাথে আবার বসতে বলে আমাদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করতে হবে। আমি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করার কি আছে? এটা প্রতিষ্ঠিত সত্য। ছাগলদের সঙ্গে বসে এই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হবে কেন? টেলিভিশন গুলো যে এই ডেলিভারেটলি এগুলো করছে, এগুলো দেখার কিছু নাই। টেলিভিশন গুলো জুলাইকেও পচাচ্ছে, একদল লোক জুলাইকেও অপমান করছে ওরা অনেকের দৃষ্টিতে। কেন করছে? কারণ এই ধরনের ছাগলদের জবাব দিতে হলে তাই দিতে হবে, কারণ এই ছাগলগুলো 24 দিয়ে 71কে মুছে দিতে চাচ্ছে। আপনি যখন 24 দিয়ে 71কে মুছে দিতে চান, তখন 71-এর লোকদের তো দায়িত্ব পড়ে এটা নিয়ে কথা বলার। 24 নিয়ে যে রঙ্গ তামাশা করছেন, 24 নিয়ে যে যে ব্যবসা শুরু করেছেন। আজকে একটা কার্টুন দেখেছিলাম আমি, গতকাল একটা কার্টুন দেখেছি আমি, মেহেদি আঁকা, নিউ এজ কার্টুনিস্ট, অসাধারণ একটা কার্টুন এঁকেছে। দেখা যাচ্ছে সেই, আপনি দেখেছেন কিনা জানি না, এই যে আবু সাইদের একটা কার্টুন, 2 হাত প্রসারিত করে দাঁড়ানো, নিচে আগুন জ্বলতেছে, দেশটা জ্বলতেছে, আর এক হাতে এই যে মব বাহিনী অত্যাচার অনাচার সেই চিত্র, আরেক হাতে লুটপাটের চিত্র, এবং মাঝখানে মৌলবাদীরা উকি দিচ্ছে। এই যে একটা 2 বছর যাওয়ার পর বাংলাদেশ যে কি পেয়েছে, একটা কার্টুনে পুরোটাই তুলে ধরতে চেয়েছিল। কিন্তু এই কার্টুনগুলো কেন হচ্ছে তাহলে? তার মানে হচ্ছে যে এই জুলাইকে কারা অপমান করছে? জুলাইকে অপমান করছে তারাই, যারা মুক্তিযুদ্ধকে হেয় করতে চাচ্ছে এবং যারা এই ধরনের বয়ান দিচ্ছে যে মুক্তিযুদ্ধ মানি না, বঙ্গবন্ধু মানি না, এবং জাতীয় সঙ্গীত বাজতে এরা বসে থাকে নির্লজ্জের মতো। যে দেশে জাতীয় সঙ্গীত বাজতে বসে থাকে এরা নাকি আবার বুদ্ধিজীবী, এরা আবার টকশোতে যায় এবং এইগুলা রাষ্ট্র সহ্য করতেছে। আর জুলাই নিয়ে কিছু বললে বলতেছে এদের জিপ কেটে দাও। জিপ কেটে কিভাবে দেবেন? কারণ আপনি জুলাই নিয়ে বলার জন্য তো এগুলোই তৈরি করছেন, এবং জুলাইকে তো অপমান এদের দ্বারাই করতেছেন আপনি। এগুলো এদেরকে দেখার পর এরা যদি জুলাইয়ের পোস্টার বয় হয়, এরা যদি জুলাইয়ের পোস্টার বয় হয়ে 71কে এইভাবে অপমান করে, তো তাহলে 71 বিশ্বাসী লোকজন জুলাইকে কিভাবে নেবে? জুলাইকে কিভাবে শ্রদ্ধা করবে? এই জায়গায় তো একটা বিরাট বিভক্তি তৈরি করছে এরা। জি।
আমি অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, যে প্রশ্নটা করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একটা কথা বলেছেন যে তার সরকার কোনো ধরনের চরম পন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথা আসা মানে নিশ্চয়ই কি এ ধরনের কোনো আশঙ্কা তৈরি হয়েছে দেশে, নাকি উনি এটা কেন বলেন বলে আপনার মনে হয়? কিছুটা উগ্র রাজনীতির তো আবির্ভাব হয়েছে, যে মব সংস্কৃতির পাশাপাশি যেটা ইউনূস চালু করে দিয়ে গেছে, যেভাবে আপনার জেলখানা থেকে যেভাবে উগ্রবাদী লোকদেরকে বের করে দিয়েছে নির্বিচারে, তারা তাদের এখন কিছু অ্যাক্টিভিটিস, আমি স্পেসিফিক বলবো না, তাদের কিছু অ্যাক্টিভিটিস, তাদের এই যে কলমা পতাকা মিছিল এবং তাদের কথাবার্তা, তাদের হুমকি, এগুলো তো রাষ্ট্রের জন্য এক ধরনের বরং চরম একটা মানে প্যারেশানির বিষয় হয়ে যাবে। এবং নন অ্যাক্টর এগুলো যারা আছে তাদেরকে তাদেরকে কিভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, এখন তো রাষ্ট্রের এটা দায়িত্ব হয়ে যায়। কারণ এই রাষ্ট্র তো শুধু নিজে নিজে সবকিছু করতে পারে না, তার নিয়ন্ত্রণ, তার উপর দৃষ্টি বহির্বিশ্বের এবং এগুলো আছে। এবং এই ধরনের উগ্রপন্থা যদি বেড়ে যায় দেশের মধ্যে, ব্যবসা বিনিয়োগ এমনিতে তো 12টা বেজে আছে মব সংস্কৃতির জন্য, ইউনূস যেটা চালু করে দিয়ে গেছে, তো কেউ বিনিয়োগ করছে না, দেশের মধ্যে কোনো বিনিয়োগ নাই, চাকরি হারা লক্ষ লক্ষ লোক। তো এইভাবে যদি হতে থাকে তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। প্রধানমন্ত্রী যদি এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিবেন বলেন এবং সংসদে দাঁড়িয়ে বলেন, তাহলে তো আমরা এটাকে সাধুবাদ জানাই। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের স্ট্রেট কাট কথাবার্তা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ওনার নিজের যে ফেসবুক পেজে যখন পোস্ট দেন কোনো বিষয়ে, নিচে লেখা থাকে আউটস্পোকেন আনিস আলমগীর। তো ওনার এই লেখার সঙ্গে ওনার বক্তব্য নিশ্চয়ই আপনি মিল খুঁজে পাবেন। আমার পেজটা ফলো করতে বলেন। আপনার এই সানসে আমি বলে দিই, আমার নামে পেজ, আমার নামে ফেসবুকে অনেকগুলো গ্রুপ খোলা আছে, অনেকগুলো পেজ খোলা আছে, সবগুলো ভুয়া। আমার একটা মাত্র পেজ, সেটা হচ্ছে আউটস্পোকেন আনিস আলমগীর, সেটাতে যাতে আপনার শ্রোতারা, আপনার যারা ভক্ত আছে তারা যাতে লাইক দেন। জি, আমি দর্শকদের কাছে এই সুযোগে এই অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি ওনার পেজটাকে আপনারা ফলো করেন তাহলে হয়তো ওনার কথা আপনারা আরো বেশি বেশি শুনতে এবং পাবেন। আপনার এখানে যে শো হয় সেই শোটা আমি সঙ্গে সঙ্গে শেয়ার করি। থ্যাংক ইউ। তাহলে এটাও জানা থাকবে, যদি কোনো কারণে আপনারা আমার শোটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন, তাহলে আউটস্পোকেন আনিস আলমগীর এই পেজে গেলে আপনারা এই অনুষ্ঠানটা দেখতে